শেখ হাসিনা ওখানে আকাম করতে পারবে না, ওখানে বসে হাউকাও করতে পারবে না। শেখ হাসিনা তো ক্ষমতা না, ছিল আমি না। একটু ছিল ইন্ডিয়া। আমি আপনাকে একটু বলতে ইন্ডিয়ায় কিন্তু এই প্রকারান্তরে বা পরোক্ষভাবে যে বাংলাদেশে যে জুলাই বা অগাস্টে যে গণহত্যা হয়েছে, এটার জন্য প্রধানত দায়ী ইন্ডিয়া। হ্যাঁ। মানে তারেক রহমান তাদেরকে মানে দস্তখত দিবেন হাসিনার মতো, আমি হুজুর দিল্লির দাসত্ব মেনে নিলাম এবং আমি হচ্ছে এর পরবর্তীতে আপনারা যা করবেন তাই আমি মেনে নেব। আরে ওরা ভাই খায় গোমূত্র, খায় হলো গরুর গোবর। আপনি তো দেখেন ওদের লাভ লসের কি আছে আমি বুঝি না। মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প এরকম করে চিল্লাইছে, ডোনাল্ড ট্রাম্প। এটা বিজেপির নাই, ইন্ডিয়ার আমি বলবো না, এটা বিজেপির নাই, এটা মোদির দলের নাই, মোদির নাই। শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন যে আসবই, সবগুলো বলছেন আসবই। যার হাতে সব ক্ষমতা ছিল তারপরও তার পালায় যাইতে হয়েছে। আর ওনার এখন নিঃস্ব, উনি এখন হতদরিদ্র, উনি এখন আশ্রিত, উনি দেশে আসবে না। ফাত্রামি কথাবার্তা ছাড়া আর কিছু না। এটা কেউ বিশ্বাস করে না, অন্ধেও বিশ্বাস করে না। আওয়ামী লীগের একজন কর্মী তো অনেক দূরের কথা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে নেবার জন্য পাগল হয়ে গেছেন নরেন্দ্র মোদী। যে মোদী বাংলাদেশকে তিনি পচেনি না বা বাংলাদেশকে দাবি দেন না, সেই মোদী এবার বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে তার দেশে নেবার জন্য পাগল হয়ে গেছেন। কিন্তু তারেক রহমানের স্রেফ সোজা কথা, শেখ হাসিনা কিংবা শহীদ ওসমান বিন হাদির হত্যাকারীকে ফেরত দিতে হবে, তারপরে তিনি ভারত সফরে যাবেন এবং শেখ হাসিনা সহ অন্যান্য যারা রয়েছেন তাদেরকে সবাইকে ফেরত দিতে হবে। কিন্তু ভারতের সূত্র বলছে, ভারতের কর্মকর্তারা বলছেন শেখ হাসিনাকে ফেরত দিতে গেলে নাকি দিল্লির আদালতের অনুমতি লাগবে। বাংলাদেশের একজন ক্রিমিনাল বা বাংলাদেশের একজন অপরাধী যিনি দণ্ডিত হয়েছেন আদালতে, তাকে ফেরত দিতে গেলে দিল্লির আদালতের কেন অনুমতি লাগবে, বিষয়টি আমি বুঝতে পারছি না। যে কারণে আমি এই বিষয়টি বোঝার জন্য আমার দুজন সহকর্মীকে এখানে আমন্ত্রণ জানিয়েছে। আমার সঙ্গে রয়েছেন রনক হাসান এবং হাসান সাফায়েত। আমি রনক হাসানকে আমন্ত্রণ জানাচ্ছি। রনক হাসান, আপনাকে আমি প্রথমে প্রশ্ন করতে চাই, তারেক রহমানকে নেবার জন্য দিল্লি পাগল হয়ে গেছে কেন? কারণ 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 দিল্লির হাতে আসলে কিছুই নাই এই মুহূর্তে। দিল্লির আশপাশে যে দেশগুলো আছে, একটা দেশের সঙ্গেও কিন্তু ভারতের সম্পর্ক ভালো না। এখন বাংলাদেশের যে অবস্থান, ভৌগোলিক অবস্থান, সেভেন সিস্টার্স, মানে মূল কথা হচ্ছে ভারত ভৌগোলিক অবস্থানের কারণে আসলে ব্যাপকভাবে ধরা আছে। কারণ চীন যেভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ডেভেলপ করতেছে, যুক্তরাষ্ট্র যেভাবে আগ্রাসী ভাবে আসতেছে, এবং চীন মিয়ানমার এই দিক দিয়ে যে করিডোরের যে একটা বিষয়গুলো আছে, আবার ওই দিক থেকে পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ভালো হচ্ছে। আর এতদিন ধরে বাংলাদেশ ভারতের ক্যাপ্চারে ছিল, ভারত এটা মাইনে নিতে পারতেছে না কোনোভাবে। যে মানে বিষয়টা হচ্ছে এরকম যে মানে ভারতের দৃষ্টিকোণ থেকে তারা যেভাবে ভাবে আর কি, এরকম তাদের ভাবনাটা এরকম, মানে বাংলাদেশে তারা নিজের ওয়াইফ মনে করে আমার বউ আরেকজন নিয়ে নিতেছে, বিষয়টা এই লেভেলে চলে যাচ্ছে। সহজ বাংলায় বলে তারা তো এইভাবে চিন্তা করে আসলে, মানে এটা ব্রাহ্মণ্যবাদী নীতি। একদম। আমি ব্রাহ্মণ, তুই শূদ্র বৈশ্য, তোকে পিষ্ট করে চলবো একদম। হ্যাঁ, বিষয়টা এরকম। এই দৃষ্টিভঙ্গির কারণেই ভারত তারেক রহমান এখানে যে স্ট্যান্ড নিয়েছেন, তিনি বলেছেন যে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এবং অন্যান্য যেসব ক্রিমিনাল যারা ভারতে গিয়ে অবস্থান করছেন, এন্টি বাংলাদেশ প্রচারণা চালাচ্ছেন, তাদেরকে ফেরত দিতে হবে, না হলে তিনি হচ্ছে সেখানে যাবেন না। এবং 5ই আগস্টে শেখ হাসিনা যে প্রেস ব্রিফিং করেছেন, সেটা নিয়ে বাংলাদেশ কিন্তু স্পষ্টভাবে ব্যাপকভাবে ক্ষুব্ধ। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র স্পষ্ট করে বলেছেন তিনি। না, এখানে একটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কোন প্রধানমন্ত্রী এরকম গাছ দেখাতে পারেনি। ভারত কোনোভাবে আশা করে নাই যে একদম সংবাদ সম্মেলন করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এভাবে এই কথাটা বলে দিবেন, এটা কোনোভাবেই ভারত আশা করে নাই। ভারত ভাবছে যে এটা ব্যাক চ্যানেলে কথাবার্তা হবে, তাদের দাবি দেওয়া ব্যাক চ্যানেলে কথাবার্তা হবে, কূটনৈতিক ভাবে একদম একদম কূটনৈতিক ভাবে এভাবে প্রকাশ্য বলে দিবে যে আমাদের কন্ডিশন 2টা বা 3টা কন্ডিশন, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে, শেখ হাসিনা ওখানে আকাম করতে পারবে না, ওখানে বসে হাউকাও করতে পারবে না, এবং হাদির যারা হচ্ছে হাদির হত্যাকারী যারা, তাদেরকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে। এই বিষয়গুলো এভাবে প্রকাশ্যে সারা বিশ্বের সামনে এভাবে বলে দিবে, এটা ভারত কোনোভাবেই ভাবে নাই। একদম মানে এটা ভারত নিতেই পারতেছে না। এখন ভারত কিভাবে প্রতিক্রিয়া দেখায় এটাও আসলে দেখার বিষয়। কিন্তু এখানে এটা বলা উচিত যে তারেক রহমান যে কাজটা করছেন, এটা নিঃসন্দেহে মানে এটা প্রণিধানযোগ্য এক কথা। কারণ এর আগে বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রী গাছ দেখাতে পারে নাই। এবং তারেক রহমানের যে অবস্থান ছিল, এই গাছ দেখানোর অবস্থানও কিন্তু তারেক রহমান, একটু আগে সাফাই যেটা বলতেছিল যে তারেক রহমান যেভাবে আসতেছেন, দেশে আসার সময় উনি বলতেছিলেন যে কি তার একক নিয়ন্ত্রণে নাই দেশে আসার ক্ষমতা, এরকম 3-4 মাসে কি মানে তার নিয়ন্ত্রণে চলে আসলো বিষয়টা? না, ব্যাপারটা আমি ওই জায়গায় যাব। আমি হাসান সাফায়েতের কাছে আসতে চাই। আপনি একটু বলেন তো আমাকে খোলাসা করে যে ভারত তারেক রহমানকে নিতে মরিয়া, এটা আমরা দেখতে পাচ্ছি। আবার শেখ হাসিনাকেও তারা বগল দাবা করে রাখতে চায়। বাংলাদেশ তাকে ফেরত দিতে বলছে, কিন্তু তারা দেবে না। হ্যাঁ, শেখ হাসিনা নিজে ঘোষণা দিয়েছেন তিনি আসবেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাকে আবার ফেরত দেবে না। এরকম একটা দোলাচল। আবার তারেক রহমানকে, মানে ভারত কি আসলে তারেক রহমানকে এক বগলের নিচে, হাসিনাকে আরেক বগলের নিচে কি বগল দাবা করে রাখতে চায়? ধন্যবাদ রানা ভাই আপনাকে।
বিষয়টা হলো যে আপনারা খুব সিরিয়াস আলোচনা করছেন। এর এর মধ্যে থেকে আপনাকে মানে একটা মজার কথা আপনাদেরকে বলি। সেটা হলো ভারতের যে গণমাধ্যমগুলো আ আ শেখ হাসিনাকে ফেরতের বিষয় নিয়ে যারা রিপোর্ট করেছে, সেখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। সেখানে তারা লিখেছে যে শেখ হাসিনা তার শারীরিক আ সুস্থতার জন্য তিনি নাকি নিয়মিত টেবিল টেনিস খেলেন বা বেশ আমোদ প্রমোদেই আছেন। হুম। এটা কিন্তু লিখেছে। এটা আমাদের কোনো বানানো কথা না। আপনি চিন্তা করতে পারেন যে একজন গণহত্যাকারী আসামি, সে ভারতের আশ্রয়ে রয়েছে। তার আসলে কোথায় মাটি হবে, কবর হবে বা তার এই বাংলাদেশে তার অসংখ্য নেতাকর্মী, হাজার, হাজার নেতাকর্মী প্রতিদিন পুলিশের মার খাচ্ছে, অ্যারেস্ট হচ্ছে। অ্যা তার মধ্যে কোনো আপনার কাছে মনে হয়েছে তার মধ্যে কোনো উদ্বেগ আছে বা কোনো ধরনের আ মানে তাদেরকে নিয়ে কোনো চিন্তা আছে? সে মাঝে, মাঝে এসে ভারতের সহযোগিতা নিয়ে মাঝে, মাঝে গণমাধ্যমে আসে, এসে কিছু উল্টাপাল্টা কথা বলে, উত্তেজনাকর কথাবার্তা বলে সে চলে যায়। এই হলো সিনারিও। এটা কিন্তু শেখ হাসিনার বর্তমান অবস্থা। এখন প্রশ্ন হলো ভারতের গণমাধ্যম বলছে যে ভারতের ঊর্ধ্বতন কিছু কর্তৃপক্ষ তারা দাবি করেছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য ভারতের আদালতের বা দিল্লির আদালতের আ মতামত লাগবে। হুম। মানে কি ভয়ংকর একটা ব্যাপার দেখেন। একটা স্বাধীন দেশ, সেই দেশে এত বড় একটা গণহত্যা চালিয়ে এরকম একটা খুনি সেখানে আশ্রয় নিয়েছে। তাকে ফেরত দেওয়ার জন্য যেখানে ভারতের সঙ্গে আমাদের আইনগত চুক্তি রয়েছে এবং শেখ হাসিনা নিজেই চুক্তি করেছে ২০১৩ সালে। সেই চুক্তির আলোকে, প্রত্যর্পণ চুক্তির আলোকে আমরা তাকে সহজভাবে ফেরত পেতে পারি। এটা আইনগত অধিকার আমাদের। সেখানে তারা তাদের সুপ্রিম কোর্ট, হাই কোর্ট দেখাচ্ছে আমাদেরকে। এই যে এক ধরনের মানে তাদের সুপ্রিম কোর্ট, হাই কোর্টে হ্যাঁ, প্রমাণ হতে হবে এখন বাংলাদেশের কথা আদালতে হলো তাকে যে যে ফাঁসি দেওয়া হয়েছে শেখ হাসিনার সেটা ভ্যালিড কিনা। হ্যাঁ, তো শেখ হাসিনা কি তাদের দেশেও বাংলাদেশে প্রমাণ হতে হবে। আমি একটু এখানে করি যে তাদের দেশেও প্রমাণ হইতে হবে শেখ হাসিনা এই এই অপরাধের জন্য দণ্ডিত হতে পারেন। এখন আমার কথা হলো শেখ হাসিনা বিগত ১৬টা বছর ক্ষমতায় ছিল দিল্লির শেখ হাসিনা তো, আমি তো সোজা কথা বলি, শেখ হাসিনা তো ক্ষমতায় না, আমি ছিল না। একটু ছিল ইন্ডিয়া। আমি আপনাকে একটু বলছি। ইন্ডিয়ায় কিন্তু এই প্রকারান্তরে বা পরোক্ষভাবে যে বাংলাদেশে যে জুলাই বা অগাস্টে যে গণহত্যা হয়েছে, এটার জন্য প্রধানত দায়ী ইন্ডিয়া। হ্যাঁ, এখানে আমি একটু পয়েন্ট আপ করি ভাই। সেটা হচ্ছে যে একটু বলছিল যে তারেক রহমান যে গার্ডস দেখাচ্ছেন বা যে যে মানে তার যে একটা অবস্থান তিনি প্রমাণ করছেন, এর পেছনে আসলে শক্তিটা কি? আমার কাছে যেটা মনে হয়েছে এর পেছনে প্রধান শক্তি হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র ফিরে আসা। দেশের মানুষের ভোটে যখন কোনো ব্যক্তি নির্বাচিত হয়, তখন স্বাভাবিকভাবে তার মধ্যে সেই গাছটা ফিরে আসে। কারণ তার পেছনে মানুষ রয়েছে। নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে জুলাই অভ্যুত্থান। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ রায় দিয়ে দিয়েছে। তাদের অবস্থান জানান দিয়ে দিয়েছে তারা কি চায়। তো সেখানে তারেক রহমান এই দেশের মানুষের মতামত, তাদের চিন্তা, তাদের আকাঙ্ক্ষার বাইরে গিয়ে কোনো কিছু করবে। আমার কাছে মনে হয় না তারেক রহমান এতটা এটাও কিন্তু বলে রাখা উচিত যে রাজনীতিতে কিন্তু শেষ কথা বলতে সেটা ঠিক আছে। যদি দেখেন যে আগামী ৩ দিন পরেই তারেক রহমান আবার ইন্ডিয়া যাচ্ছে, না, না, অবাক হওয়ার কিছু না। আলোচনা চলছে। না, তারেক রহমান যাবেন না কেন? একটা প্রতিবেশী দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের মাধ্যমে দুপক্ষের সমন্বয়ের মাধ্যমে নেগোসিয়েশনের মাধ্যমে অবশ্যই যাবেন, কিন্তু সেটা তো সম্মানজনক হইতে হবে। আমাদের তো কিছু চাওয়া পাওয়া থাকবে। তো এটা তো প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কিরকম হবে? অবশ্যই একটা মানে উইন-উইন অবস্থা হবে। ভারত কোনোভাবেই এটা প্রত্যাশা করে নাই যে বাংলাদেশ একদম অফিসিয়ালি ভাবে অ্যানাউন্স করে দিবে যে তাদের এই কন্ডিশন আছে, এই কন্ডিশন মানলে আপনার বাড়িতে বেড়াইতে যাবেন। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম তিনি যেটা বলেছেন যে ভারত সফরের কোনোভাবে অনুকূল পরিবেশ নাই। অনুকূল পরিবেশ বোঝাতে গিয়ে তিনি বলেছেন যে শেখ হাসিনা প্রেস কনফারেন্স করছেন, এটা একদম প্রত্যক্ষ মদদে ভারত সরকারের। তারাই এটা বলাচ্ছে, এই কেওয়াসটা তৈরি করছে তারাই, এবং উল্টো দিকে আমাদের সাথে নেগোসিয়েশন করার চেষ্টা করছে। এখন আমার কথা হলো, আমি আরো একটু স্পেসিফিক করতে চাই যে তারেক রহমানকে নিয়ে গিয়ে মোদি, যেমন এর আগে ইন্ডিয়ান হাই কমিশনার প্রধানমন্ত্রীর সঙ্গে যখন দেখা করতে যান, তখন তিনি বলেছেন যে দুইজন নেতা যদি মুখোমুখি বসে অনেকগুলো বিষয় সমাধান হবে। আসলে তাদের সাথে আমাদের সমস্যাটা কি? আমি আসলে বুঝতে পারছি না যে ভারতের সাথে আমাদের অন্যান্য বিষয়ে, যেমন আমাদের ব্যবসা বাণিজ্য কিন্তু চলছে, ভিসা আদান প্রদানও চলছে, সবই চলছে, সমস্যাটা কোথায়? কম কিছু বিষয়, যেমন আমাদের গঙ্গা পানি বন্টন চুক্তিটা যে ডিসেম্বরে শেষ হয়ে যাচ্ছে, এটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু। এইটার একটা ভিজিট করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা তারপর পাশাপাশি যে ভিসার যে বিষয়গুলো, ভিসা কিন্তু খুব কম দেওয়া হচ্ছে। হ্যাঁ, তো এইটাও তো এটা একটা বিষয়। আপনার কি মনে হয় যে আসলে এই চ্যানেল, এই ইস্যুগুলোই শুধুমাত্র ইন্ডিয়ার সাথে আমাদের সমস্যা? সমস্যা একটাই সমস্যা, হাসিনা। না, আমার কাছে মনে হয় যে এখানে মূল সমস্যা হলো দিল্লির যে আধিপত্যবাদী মানসিকতা, সেইটা বাংলাদেশের উপরে তারা আবার প্রয়োগ করতে পারছে না। এটাই আমার কাছে মেইন সমস্যা আমার কাছে মনে হয়। তাহলে কি তারেক রহমানকে নিয়ে গেলে তারেক রহমান তাদেরকে দস্তখত দিবেন হাসিনার মতো, আমি হুজুর দিল্লির দাসত্ব মেনে নিলাম এবং আমি
এর পরবর্তীতে আপনারা যা করবেন তাই আমি মেনে নেব। তারা তো নানান ফন্দি ফিকির করবে, এটা তাদের অভ্যাস। আচ্ছা, আমি আরেকটা কথা বলতে পারি, এখন খুবই মানে অন্য একটা বিষয়, যে ধরেন হচ্ছে যে কথার কথা বাংলাদেশিদেরকে ওরা না বাংলাদেশি না মানে বাংলাদেশি আখ্যা দিয়ে ওদের দেশের নাগরিকদের আমাদের এখানে পুশিং করে দিচ্ছে, তাই না? পুশিং করে দিচ্ছে, মুসলমান হলেই সমস্যা। তারেক রহমান তো একজন মুসলমান, তা তারেক রহমানকে কেন ওনারা মানে নিয়ে গেলে যে আমরা কি সিকিউরিটি আছে যে ওদের উগ্র হিন্দুত্ববাদীরা তারেক রহমানের উপর অ্যাটাক করবে না? কথার কথা আমি বলছি, যে যেখানে মুসলমান দেখলেই বা সব মুসলমানকে ওরা বাংলাদেশি আখ্যা দিয়ে দিচ্ছে, যে ধরে পিটায় পিটায় মেরে দিচ্ছে অথবা তাদেরকে পুশিং করে দিচ্ছে। তা তারেক রহমান একজন বাংলাদেশি প্লাস একজন মুসলমান, তা ওদের উগ্র হিন্দুত্ববাদীরা এই যে পশ্চিমবঙ্গের কি দুটো চেলা গুন্ডা ক্ষমতায় আসছে, একটা হলো দিলীপ ঘোষ নাম মনে হয় সম্ভবত, আর একটা শুভেন্দু অধিকারী, সারা দিন ওরা হলো বাংলাদেশ নিয়ে পড়ে যাচ্ছে, মুসলমান আর বাংলাদেশ। ওরা হয়তো দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে প্রধানমন্ত্রী তারেক রহমান ওদের নিয়ে একটু কথা বলুক, কিন্তু তারেক রহমান এমন একজন ব্যক্তি যে দুটাকে সিসকে মাস্তান মনে করে, যে এই সিসকে মাস্তানটা কি বলতেছে না হয়তো দেখেনও না উনি, বিষয়গুলো এরকম আর কি। যাই হোক, এইরকম পরিস্থিতি আমরা তারেক রহমান গেলে কি এটা খাওয়ার সম্ভাবনা আছে? এই উগ্র এই যে যারা গেরুয়া বাহিনী বা যারা সম্ভাবনা আছে কিনা, যেহেতু উনি মুসলমান এবং একজন বাংলাদেশি? না, বিষয়টা এখন তাগো মানে ভারতে যে অবস্থা আর কি, আমরা তো এরকম ধারণা করতেই পারি, কিন্তু সত্যিকার অর্থে এরকম সুযোগ একদমই নাই। রাষ্ট্রীয় প্রোটোকলের বিষয় আছে, সর্বোচ্চ নিরাপত্তার বিষয়গুলো আছে, তো এরকম হওয়ার কোনো কারণ না, এমন হইতে পারে না ওরা এবং সেটা করলে ইন্ডিয়ার জন্য ক্ষতি। দেখেন, এবং এটা কোনো কারণ নেই। আরে ওরা ভাই খায় গোমূত্র, খায় হলো গরুর গোবর, আপনি তো দেখেন ওদের লাভ লসের কি আছে আমি বুঝি না। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার যেভাবে মানে তড়পায় বা চিল্লাপাল্লা লাফালাফি করে, অথচ দেখেন কলকাতার অর্থনীতি চলে বাংলাদেশের উপরে। কলকাতার মানুষ না গেলে এরা কি পরিমাণ ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়, অসংখ্য নিউজের গণমাধ্যমে আমরা জেনেছি না? তো আলটিমেটলি ওরা হচ্ছে পরের যাত্রা ভ্রমণ করে নিজের নাক কাটা অবস্থা আছে ওদের। তো সেই অবস্থা তারা বুঝতে পারছে, অলরেডি যন্ত্রণা তো শুরু হয়ে গেছে। দেখছেন না যে নির্বাচনের পর যে ধরনের চিল্লাপাল্লা উচ্চবাচ্য শুরু করেছিল শুভেন্দু নির্বাচনে জয়ী হওয়ার পরে, এখন কি সেই চিল্লাপাল্লা দেখতে পাচ্ছেন? কারণ দেখছে যে আলটিমেটলি কলকাতার মূল সমস্যা বা পশ্চিমবঙ্গের মূল সমস্যা নিয়ে যদি কাজ না করে, শুধু বাংলাদেশ নিয়ে লাফালাফি করে আসলে দীর্ঘমেয়াদে তাদেরও টিকে থাকা সম্ভব না। সুতরাং এগুলো যা করে না কেন এই মিডিয়ায় কিছুদিন হাইপ তোলার জন্য করে, কিন্তু আলটিমেটলি ওরা নিজেরাও বোঝে। সুতরাং এটা আমরাও বুঝি, তারাও বোঝে। আচ্ছা, এখন সেটা বোঝাটা কত দ্রুত বুঝবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আমি আর দুইটা বিষয়ে কথা বলবো। একটা, রনক হাসান বলেছেন যে গঙ্গা চুক্তি শেষ হয়ে যাচ্ছে বছরের ডিসেম্বরে, এটা চুক্তিটা রিনিউ করতে হবে। রিনিউ কি, আমি তো মনে করি গঙ্গা ফারাক্কা বাঁধ এখন গুড়িয়ে দেওয়ার সময় এসেছে। যাই হোক, বিষয়টা হলো যে তারেক রহমানের সরকার, ওনারা বলছে যে ৭৭ সালে যে এগ্রিমেন্ট হয়েছিল জিয়াউর রহমানের সঙ্গে, ইন্ডিয়ার মোরারজি দেশাইয়ের একটা এগ্রিমেন্ট হয়েছিল, সেটাতে গ্যারান্টি ক্লজ ছিল যে ইন্ডিয়ায় কতটুকু পানি ওদিকে কতটুকু থাকবে এদিকে দিবে। এবং ৯৬ সালে শেখ হাসিনা সেটা একটা আরেকটা চুক্তি করে, সেটাকে যে কারণে সে গঙ্গা চুক্তির একটা বিশাল কৃতিত্ব দাবি করে। আনফরচুনেটলি বিএনপি লোকজন এটা বোঝে না বা জানে না, যার কারণে হচ্ছে তারা ৭৭ সালে যে জিয়াউর রহমানের যে এগ্রিমেন্টটা হয়েছিল, ওইটা ছিল গঙ্গার জন্য প্রথম গ্যারান্টির একটা চুক্তি। তো এখন তারেক রহমানের সরকার স্পষ্ট বলেছে যে গঙ্গার চুক্তি করতে হলে ৭৭ সালের চুক্তিতে আমরা ফেরত যেতে চাই। এখন এই যে টানাপোড়েন, তারেক রহমান যদি ইন্ডিয়াতে না যায় বা শেষ মানে উনি যদি না যায়, ইন্ডিয়া কি এই ধরনের গঙ্গা চুক্তি একতরফাভাবে বাতিল করে দিল কিংবা রিনিউ করলো না, তাহলে তারা কোনো পানি দেবে না, এরকম কোনো পরিস্থিতি তৈরি হতে পারে? না, বিষয়টা হচ্ছে যে এটা চুক্তির একটা এই জায়গাটা একটু জানতে হবে আমার, যে যদি রিনিউ না করে তাহলে চুক্তিটা কি অবস্থায় থাকবে, চুক্তিটা বাতিল হয়ে যাবে, চুক্তিটা কি বলে স্থিতাবস্থায় থাকবে, মানে এটা একটু জানতে হবে। তবে এরকম হওয়ার কোনো কারণ নেই আসলে। আর চুক্তি থাকার পরেও কি আমরা পানি পাচ্ছি? পানি, এটাও কিন্তু একটা বড় পানি পাচ্ছি, মানে পানি পাচ্ছি, কিন্তু যখন আমার দেশে প্রচুর পানি, আপনি পানি আমি দিচ্ছেন, সেটাই আমার বলছি বন্যা হয়ে যাচ্ছে। আমার দেশে যখন হাহাকার, তখন আপনি পানি রেখে দিচ্ছেন, কই পানি পাচ্ছি তাহলে? আমি পানি ওইটাই বলছি যে পানি পাচ্ছি, আমরা পাচ্ছি না তারা, যখন যেটা আমার প্রয়োজন নাই, ওদের যখন ওটা প্রয়োজন নেই তখন এটা আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? অপ্রয়োজনীয় পানিটা আমরা পাচ্ছি, যে কারণে আপনি দেখবেন আমাদের পুরা ইন্টার রাজশাহী রিজিয়ন, পুরাটাই রাজশাহী এমনকি সুন্দরবন পর্যন্ত, পুরা এই মানে ভাটির যে ডাউন স্ট্রিমে যত নদী সব কিন্তু নষ্ট, মরে গেছে। আচ্ছা, এখানে আমার একটু প্রশ্ন, যদি ইন্ডিয়া চায় যে আমাদেরকে তারা পানি দিয়ে মানে প্রেসার দিবে বা যন্ত্রণা তৈরি করবে, তাহলে গত 2 বছর দিল না কেন? তারা তো যে কোনো সময় করতে পারতো তারা। এখন তারা গঙ্গা ভুল করবে না কেন? কারণ আমাদের হাতে
কার্ড আছে, সেটা হচ্ছে আমরা তিস্তা নিয়ে তখন খেলবো। হ্যাঁ, সো ইন্ডিয়া এখন গঙ্গা নিয়ে হাউকাউ করবে না, কারণ তাহলে ইন্ডিয়া বুঝেই যাবে যে তো আমরা খুব আগ্রাসী ভাবে তখন চীনকে সব দিয়ে দিব। তিস্তারে এখন তো একটু ভাগযুগ রাখতেছি ইন্ডিয়ার দিকে, আচ্ছা ইন্ডিয়া রাখ মানে কিছু মন খারাপ করলো কিনা, একটু অভিমান করলো কিনা, তারপরে তখন এটাও চিন্তা করবো না। তার মানে কার্ড কি এখন তারেক রহমানের হাতেই? নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের হাতে কার্ডগুলো একদম রেড আর কি, আমরা খুব ভালো খেলতে মারলেই সুযোগ বেশি, মোদির গোমূত্র একদম ছুটে যাবে, সুযোগ বেশি আর কি আমাদের। আমাদের সুযোগটা বেশি না। মোদির কেন ছুটে যাবে, কারণ মোদি যে মানে কাজগুলো করছে, ছুটে যাওয়ার মতো কাজগুলো করছে। মোদি তার প্রতিবেশী প্রত্যেকটা দেশের সঙ্গে এই অকাজগুলো করছে। প্রতিবেশী কেন বলছেন আপনি? বিশ্বে আপনি আমাকে একটা বন্ধু দেখান তো, ইসরায়েল ছাড়া তার কোনো বন্ধু নেই দেখান আপনি। খুবই গুরুত্বপূর্ণ। ট্রাম্প একটা পাগল লোক, পাগল। একবার আপনার মনে আছে যে আহমেদাবাদ স্টেডিয়ামে ট্রাম্প আসছিল, আসার পরে মাই ফ্রেন্ড ডোনাল্ড ট্রাম্প এরকম করে চিল্লাইছে, ডোনাল্ড ট্রাম্প। এখন ইউটিউবে আপনি পাবেন নামটাও, মানে এত আবেগে, মানে আপনি রাহুল গান্ধী একটা ট্রল করছে এরকম করে, ইয়া কে পররাষ্ট্র নীতি হয়, এরকম দাম করে গিয়ে জড়ায় ধরে গোমূত্র মেখে টেকে গোমূত্র খেয়ে গরুর গোবর নিয়ে, মানে সুন্দর করে ঘ্রাণ নিয়ে সব নেতাকে এরকম করে গিয়ে সব জড়া ধরে, ইয়া কে পররাষ্ট্র নীতি হয়, এরকম করে রাহুল গান্ধী একটা ট্রল করছে আর কি। যাক, মানে এই লোকটা একটা এতটাই থার্ড ক্লাস এবং নিচু গ্রেডের লোক, একটা কসাই, যাকে নিয়ে আসলে কথা বলাটা ইন্ডিয়ার পুরো কালচার, পুরো কমিউনাল যে হারমোনি সব ডিস্ট্রয় করে দিয়েছে। এখানে একটা বিষয় আছে, কিন্তু মোদির কিন্তু নিজেরও অবস্থান যে খুব স্ট্রং কিন্তু তা না, তারা সেও কিন্তু একজন আশঙ্কার মধ্যে আছে কখন কি ঘটে যায়। কারণ এই ছোটখাটো আন্দোলন থেকেই কিন্তু বড় ধরনের বারুদ জ্বলে ওঠে। তো সেটা তো উদাহরণ তো দেখলেও বাংলাদেশে দেখেছে, যে কারণে কিন্তু এই যে ককরোচ জনতা পার্টির আন্দোলনকে কেন্দ্র করে দ্রুত কিন্তু সিদ্ধান্ত মেনে নিয়ে খুব দ্রুতই কিন্তু আন্দোলনটা ক্লোজ করেছে। তো সামগ্রিক দিক দিয়ে মোদি তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাকে কিন্তু নানান হিসাব কিতাব করে কাজ করতে হচ্ছে। তো সেই জায়গা থেকেও কিছুটা বেনিফিট বাংলাদেশ পেতেই পারে। তো সবকিছু মিলিয়ে আসলে বাংলাদেশের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে বাংলাদেশ আকাম করে নাই, বাংলাদেশ কারো আঙ্গুল দেয় নাই, বাংলাদেশ কারো ক্ষতি করে নাই। হ্যাঁ, বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় মানে শক্তি কি, তার সততা, অনেস্টি। আমরা কারো পেইন দিচ্ছি না, কারো ক্ষতি করতেছি না, তোমরা আমরা পেইন দিচ্ছ। মানে এই যে এটা কি বলে, মনোবল বলে, যুদ্ধে কারা জিতে, যারা হচ্ছে তাই না, ইরান যেটা প্রমাণ করে দিয়েছে। এই যে আমেরিকার সঙ্গে কি ইরানের পারার কোন সুযোগ আছে? কিন্তু ইরান পারছে কেন? মানসিক শক্তি, এটা স্ট্রেংথ। এই স্ট্রেংথটা আসলে মানে এটা ভেতর থেকে আসে, যেটা ইন্ডিয়ার নাই। ইন্ডিয়া বলবো না, আমি যেটা বলবো এটা বিজেপির নাই, ইন্ডিয়ার আমি বলবো না, এটা বিজেপির নাই, এটা মোদির দলের নাই, মোদির নাই। মানে ওইটাই ভালো কথা যে আসলে নিজের নাক কেটে ওরা পরের যাত্রা ভঙ্গ করে, নিজের মানে ওরা মানে আপনাকে টোকা মারতে থাকে, আপনি কথা বলছেন না, পাগল হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে পশ্চিমবঙ্গের যে সিসকে মাস্তান দুটো যে কাজটা করছে। আমি শেষ করব আমরা, তার আগে মানে আওয়ামী লীগের যারা নিশ্চয়ই তারা খুব অসন্তুষ্ট হচ্ছেন আমাদের এই কথাগুলো, কারণ দিল্লি তাদের হলো মানে পবিত্র স্থান, কিবলা, সেখানে গিয়ে তারা সিজদা দেয়। যাই হোক, দিল্লির দাসত্ব করাটা তাদেরকে এক ধরনের, তারা এটাকেই মনে করে যে হলো তাদের হলো এটি মানে বেহেশত পাওয়ার একমাত্র রাস্তা। যাই হোক, আমি শেষ করবো এটা, এই কথাটার জন্য আরো আওয়ামী লীগ যারা দর্শক আছেন তারা আরো আহত হবেন। আওয়ামী লীগ দর্শকদের জন্য আমার একটা অনুরোধ আর কি, আপনারা এটা অ্যানালাইসিস করবেন যে শেখ হাসিনা ডিসেম্বরে ফেরার ঘোষণা দিয়েছেন। তিনি বলছেন যে আসবই, সবগুলো বলছেন আসবই, ধরবো, এবং এসেই নাকি তারা প্রাইম মিনিস্টার হয়ে যাবে। তাহলে দিল্লি, এইটা তো পরিষ্কার হয়ে গেছে যে দিল্লি যখন বললো যে ইন্ডিয়ান আদালতের তাদের হচ্ছে ইয়ে লাগবে, কি বলে, ক্লিয়ারেন্স লাগবে, তার মানে কি? তার মানে দিল্লির সিগন্যাল ছাড়া সে আসবে না, আসতে পারছে না, তাই না? বিষয়টা এরকম। সেখানে যদি আসেই, আবার আমরা বাংলাদেশে বলছি তোমাকে দাও, আমাকে না দিলে আমি যাবো না ওখানে, তাও তোমরা দিচ্ছ না, তার মানে কি শেখ হাসিনা কি ডিসেম্বরে আসতেছেন না? কেউ আসলে এরকম বলে কয়ে আসে না। যে আমার একটা বড় ভাই, আমাদের সবার বড় ভাই, নেত্র নিউজের খলিল ভাই, না ভাই, ওই দিন একটা ইন্টারভিউতে বলতেছিল, মানে খলিল ভাই বলতেছিল যে শেখ হাসিনা যদি আসে আমি 1 লাখ টাকা বাজিয়ে ধরবো, যদি উনি আসে আমি 5 লাখ টাকা দিব, আর যদি উনি না আসে আমাকে 2 লাখ টাকা দেন। বিষয়টা এরকম আর কি। মানে এটা আসলে ভূতেও বিশ্বাস করে না যে শেখ হাসিনা আসবে। শেখ হাসিনা সাহসী মানুষ, যিনি এরকম একটা অবস্থায় পালায়া যায় উনি আসবে না, এটা কেমনে সম্ভব? যার হাতে সব ক্ষমতা ছিল তারপরও তার পালায়া যাইতে হয়েছে, আর ওনার এখন নিঃস্ব, উনি এখন হতদরিদ্র, উনি এখন আশ্রিত, উনি দেশে আসবে না? ফাত্রামি কথাবার্তা ছাড়া আর কিছু না। এটা কেউ বিশ্বাস করে না, অন্ধেও বিশ্বাস করে না। আওয়ামী লীগের একজন কর্মী তো অনেক দূরের কথা, কেউ বিশ্বাস করে না। আওয়ামী লীগ অসম্ভব। আমাদের রিপোর্টারই আছে, আপনাকে আমি বলবো, আসবে, তুল কালাম লাগাই দিবে এবং প্রাইম মিনিস্টার হবেন তিনি।
না এটা এগুলো না, এগুলো এটা আবেগ, আওয়ামী এগুলো ধর্মের আবেগের- অনুসারীদের একটা আবেগ, এটা না, এটা না, তারা এটা সবসময় করে আসছে। আবেগের কিছু বাড়াবাড়ি থাকে না, এটা ভাই, আবেগের আওয়ামী লীগ যারা বাড়াবাড়ি। আছেন কিন্তু আপনারা বাস্তবতা বলেন তো, এরকম না। আপনারা নিরপেক্ষভাবে কথা বলবেন না, আমি শিওর, এবং আমাদেরকেও আপনারা বলবেন যে আমরা খুবই ভাবে কথা বলছি, মানে বা খুবই একপেশে ভাবে কথা না, না, বলছি, তবে- বাট ক্রিমিনালের ব্যাপারে আমরা আসলে একটু একপেশী, মানে ক্রিমিনালের ব্যাপারে না, এখন ইয়ে দেখেন, হওয়ার তাই সুযোগ আমরা কি নাই। গণহত্যাকারী পক্ষ নেব? হ্যাঁ, যাই হোক, না, কিন্তু আমি এখানে একটা আমার একটা অবজেকশন আছে। আওয়ামী লীগের আমি আওয়ামী লীগের প্রচুর মানুষকে চিনি, প্রচুর না, মানুষকে নিঃসন্দেহে চিনি, অনেক অসাধারণ। ভালো হ্যাঁ, মানুষ আছে। তারা মধ্যপন্থী, তারা উদার, তারা কট্টর না, হ্যাঁ, তারা কোনো ধর্ম কাল্ট মানে না। তারা মানে আওয়ামী লীগের কিন্তু প্রচুর মানুষ আছে, কিন্তু শেখ হাসিনার কিন্তু ব্যাপারে আবার আওয়ামী লীগের উগ্র কট্টর জঙ্গি মতদর্শী মানুষরা আছে। কিন্তু হ্যাঁ, আমি এটাই বলছি যে কিন্তু তারা শেখ হাসিনার ব্যাপারে, শেখ হাসিনা যেটা ক্রিমিনাল, প্রমাণিত ক্রিমিনাল, দেখা যাচ্ছে চোখের সামনে। এটা অফ দ্য রেকর্ড আওয়ামী লীগের ম্যাক্সিমাম আমাদের যারা আছে, মানে ক্যাম্পাসের ভাই ব্রাদার যারা আছে, আওয়ামী লীগের ম্যাক্সিমাম লোকজনই শেখ হাসিনার গাইল নাই। হ্যাঁ, সব দোষ শেখ হাসিনার, ওবায়দুল কাদেরের বলে, কিন্তু আবার যখন সামনে ওপেন প্লেসে আসে নেত্রী যা বলবে, নেত্রী বললে সব। মানে আপনাকে একটা মজার কথা বলি, কিন্তু ওকা কিন্তু অলরেডি সিগন্যাল দিয়ে দিচ্ছে আমি বাংলাদেশে যাব না। শেখ হাসিনা যখন ডিসেম্বর গত পরশুদিন শামীম ওসমানও কাছাকাছি বলছে, উনি বলছে নেত্রী গেলে আমরা যাব। মানে কেউ কিন্তু বলতেছে না যে নেত্রী যাওয়ার আগেই যাবো, বা বিষয়টা এরকম না। ওকা কিন্তু ডাইরেক্ট বলেছে যে নেত্রী আমার অবস্থা খুব খারাপ, আপনি আমাকে অনেক কিছু দিয়েছেন, আমি স্কুল শিক্ষকের ছেলে, আমি হয়ে গেছি, মন্ত্রী হয়েছি, দলের 3 বার সাধারণ সম্পাদক ছিলাম, ইত্যাদি ইত্যাদি, আমার শারীরিক অবস্থা আপনি জানেন, আমি আর মানে নাই, কি বলে, আমার শারীরিক এখন আমাকে চিকিৎসা নিতে হবে, মানে বিষয়টা স্পষ্ট করে বলেছে আমি যাবো না। শুনেন, আপনি যা কি মন, এই কিছু মানুষের নৈতিক অবস্থান এত ভঙ্গুর, এত দুর্বল হয়েছে, এরা মানে আসলে মানে এটা হচ্ছে কি পাপ। হ্যাঁ, আমি সহজ বাংলায় বলি, জীবন থেকে নেওয়া যে বিষয়গুলো, মানে আপনি যখন প্রচুর পাপ করবেন, এই পাপ বোধ, মানে এটা এখন তো মানে এটা বলার আর কিছু নাই, পাপ বোধ কিন্তু মানুষকে ক্ষত বিক্ষত করে দেয়। এটা মানসিক যে একটা অন্তর্দ্বন্দ্ব আছে না, এই অন্তর্দ্বন্দ্বের এই যে একটা পূরণ, একটা জ্বলনি, এটা কিন্তু তারা ফিল করতেছে। আমরা এই যে কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, আসলে স্বর্গ নরক তো আসলে সব তো নিজের মধ্যে, মনের মধ্যে। আপনি ভালো কাজ করলে আপনি শান্তি ফিল করবেন, আপনি খুন করলে আপনি অশান্তি ফিল করবেন। খুব সিম্পল বিষয় ভাই। এরা কিন্তু নরকেই আছে, খুব এরা নরকেই থাকবে। এখন কথা হচ্ছে যে এই নরক থেকে বাঁচার উপায় কি? আমরা একটু পজিটিভ আলোচনায় আসি। হ্যাঁ, এই নেগেটিভ, এই নর্তকী খবিশদের নিয়ে কথা বলতে ভালো লাগে না। আমরা একটু পজিটিভ কথা বলি, ভালো কথা বলি, এই নরক থেকে সবাই মিলে দিলে কেমনে চলতে পারি, এটা নিয়ে কথা বলি। নিঃসন্দেহে এখন ঘটনা হলো, সেই জায়গাটা যদি আমরা যে জায়গায় ছিলাম, যে তারেক রহমান ইন্ডিয়ায় যেতে চান, কিন্তু ইন্ডিয়া যদি আসলে এইরকম পজিশনে থাকে, বা ওরা ব্রাহ্মণ, আমরা নমশূদ্র, এই যে স্ট্র্যাটেজি, এই কৌশলে থাকলে তো আসলে তাদের সাথে সম্পর্কটা কতটুকু থাকবে, সুযোগই নেই, কতটুকু থাকার সুযোগ আছে। সর্বশেষ আপনি যদি একটু বলে, আমরা শেষ করতে চাই, খুব দ্রুত শেষ করতে চাই। আমরা নমশূদ্র, ইন্ডিয়া ব্রাহ্মণ। না, আসলে আমি তো শুরুতেই বলেছিলাম যে ইন্ডিয়া, আপনি নিজেও বললেন যে ইন্ডিয়া তো আসলে কোনো বন্ধু নাই। আর দ্বিতীয় হচ্ছে যে আমরা এটা আমার একটা প্রশ্ন, কেন বন্ধু নাই ইন্ডিয়ান? না, এটা আমার একটা প্রশ্ন, সবাই কেন ইন্ডিয়ার বন্ধু নাই? সবার পাছায় যদি আঙুল দেন, আপনি কাঠি মারেন, নচিকেতার ভাষায় সবাই সবার পেছনে, সবার হাতেই কাঠি, নচিকেতাই বলছে। আবার বন্ধুকেরা ইসরায়েল, মানে যে সবার কাঠি দিয়ে বেড়াচ্ছে, এও কাঠি, দুই কাঠি মিলে এক বন্ধুত্ব, মানে অদ্ভুত। আমার কাছে মনে হয়েছে যে এই যে টানপোড়েনটা চলছে, এটা অবশ্যই দুপক্ষের মধ্যে একটা দর কষাকষি হবে, এবং এটা অবশ্যই একটা সুন্দর সলিউশনে আসবে। এবং আসা উচিত, মানে প্রতিবেশী দেশ হিসেবে দুপক্ষের মধ্যে যদি উইন উইন সিচুয়েশন না থাকে, যদি সমতার সম্পর্ক না থাকে, সম্মানের সম্পর্ক না থাকে, তাহলে আসলে কারোর জন্য এটা কল্যাণকর না। তো এটা আসলে দুই দেশেরই, বিশেষ করে তার ইন্ডিয়ার মানে এই বোধোদয় হবে এবং একটা ভালো সলিউশনের দিকে যাবে বলে আমরা আসলে আশা করি। এই বোধোদয় অনেক দেরি হয়ে গেছে ইতিমধ্যে, আরো আগে হলে ভালোই তো, কিন্তু এখনো হইলে কিছুটা ভালো হয় আর কি, না হইলে আরো খারাপ হবে। আমরা শেষ করতে চাই। রনক হাসান এবং হাসান শাহেদ, আপনাদেরকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। তবে দর্শক, মোদ্দা কথা হলো, মোদি তারেক রহমানকে নেবার জন্য পাগল হয়ে গেছেন, তারেক রহমান পাত্তা দিচ্ছেন না, এবং এইটার জন্য কিন্তু গার্ডস লাগে, এটার জন্য তারেক রহমান গার্ডস দেখিয়েছেন, সেটার জন্য তাকে স্যালুট। তবে হ্যাঁ, অবশ্যই রাষ্ট্রের স্বার্থ সর্বশেষ, মানে শেষ পর্যায় পর্যন্ত যাতে সংরক্ষিত থাকে, সেটাই হলো একমাত্র চাওয়া। এবং আমরা কিন্তু এই বৈঠকটা, আমরা এই আড্ডাটা কিন্তু রেগুলার করব দর্শক, এটা একটু বলে রাখতে চাই আপনাদের। আমরা আসলে প্রশ্ন আসতেই পারে যে আমরা কেন নিচে বসছি, হ্যাঁ, ফ্লোরে কেন বসছি। এটা আমাদের প্রোগ্রামের নামটাই হচ্ছে আড্ডা, ভিশন 24 আড্ডা। সো আড্ডা তো আসলে ঘাসে বসে, নদীর পাড়ে বসে আড্ডা হয়, তা আমরা স্টুডিওর কোনো এক চিপায় বসে আড্ডা মারতেছি, এবং আমরা কথাবার্তা বললো খুব একদম আড্ডার খুবই চাঁচাছোলা ভাষায় কথা বলবো। এটা আমরা আজকে তারেক রহমানের প্রশংসা করলাম, এর অর্থ এই না কিন্তু হলো বিএনপি কিন্তু খাবেন না, ঠিক আছে? আমরা বিএনপি, জামায়াত ইসলামী এবং রাষ্ট্রের
প্রথম কথা হলো পাবলিক ইন্টারেস্ট, জনস্বার্থ, আমাদের বাংলাদেশের 18 কোটি বা 20 কোটি মানুষের স্বার্থ যেখানে লঙ্ঘিত হচ্ছে সেই জায়গায় আমরা চাচা ছোলা একেবারে খোলামেলা খুব অভদ্র ভাষায় নরেন্দ্র মোদী যেভাবে গোমূত্র খান সেই গোমূত্রখোরকে গোমূত্রখোর বলেই আমরা সমালোচনা করব। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আশরাফুল ইসলাম রানা, হাসান সাবেদ এবং রনক হাসান।